করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১,২৭৩, মৃত্যু আরও ১৪ জনের। করোনা চিকিৎসায় প্লাজমা ক্যাম্পেইনে এটিএন নিউজ। জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে আসা যাওয়ায় নিষেধাজ্ঞা। করোনায় সংসদের বাজেট অধিবেশনও হবে সীমিত পরিসরে। এবং ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানতে পারে মঙ্গলবার রাতে। এটিএন নিউজ দেখছেন। নিউজ এট 8-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হক। প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। এবারে শুরুতেই worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 47,50,124। সুস্থ হয়েছেন 18,30,174 জন এবং মৃতের সংখ্যা 3,13,797। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 22,268। সুস্থ হয়েছেন 4,373 জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা 328। করোনা সংক্রমণের 10ম সপ্তাহ পার না হতেই আবারও একদিনে শনাক্তের রেকর্ড। নমুনা পরীক্ষার শেষে 24 ঘন্টায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা জানা গেল 1,273 জন। দেশে মোট আক্রান্তের সংখ্যাটাও ছাড়িয়েছে 22,000। এ সময়ে মৃত্যু হয়েছে আরও 14 জনের। মোট মৃত্যু 328। সংক্রমণে বিপজ্জনক রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলো। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। নিজের কাছে আমি নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিয়মিতভাবে মাস্ক ব্যবহার করব। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের অনলাইন ব্রিফিং এর শুরুতেই এখন নিয়মিত এভাবেই সতর্ক করে দেওয়া হয়, আপনার সুরক্ষা আপনার হাতেই। সাধারণ কাজগুলি করেই নিজেকে সুরক্ষিত রাখতে পারি। সামাজিক দূরত্ব বজায় রাখা, যেখানে জনসমাগম বেশি সে জায়গায় যেন আমরা না যাই, শারীরিক দূরত্ব বজায় রাখি। কিন্তু এরপরও দিনে দিনে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। পরিস্থিতি রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছে। মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 14 জন, ঢাকা ডিভিশনে 9 জন এবং চট্টগ্রাম ডিভিশনে 5 জন। করোনা সংক্রমণের 11তম সপ্তাহের শুরুর দিনেই আবারও রেকর্ড শনাক্তের তথ্য। দেশে মোট আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গেছে 22,000। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,273টি। এ পর্যন্ত শনাক্ত 22,268 জন। এ সময়ে নমুনা পরীক্ষা হয়েছে 8,114 জনের। আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 256 জন এবং এ পর্যন্ত সুস্থ হলেন 4,373 জন। রাজধানী ঢাকা এবং এ বিভাগের 13টি জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত। নমুনা পরীক্ষার হিসেবে এর সংখ্যা 12,000-এরও বেশি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আমরা জানি না কে কখন আক্রান্ত হবে, তাই সচেতন ও সাবধান থাকার তাগিদ। কারণ আমরা জানি না কে কখন আক্রান্ত হতে পারি, কাজেই আমরা সব সময় যেন সতর্ক থাকি, সাবধান থাকি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। করোনা চিকিৎসায় প্লাজমা দান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাথে ক্যাম্পেইনে দাঁড়ালো এটিএন নিউজ। করোনা জয়ী আশিকুর রহমান অপু মিডিয়া কর্মীদের পক্ষ থেকে প্রথম প্লাজমা দান করেন আজ। এতে করোনা চিকিৎসায় ভয় দূর হবে বলে মনে করেন চিকিৎসকরা। মুন্নি সাহার রিপোর্ট।
২০০০ সাল থেকে শুরু হওয়া ডেঙ্গুর প্রকোপে যেমন করে প্লাটিলেট আক্রান্তের শরীরে দিয়ে মৃত্যুহার কমানো গেছে, ভয়াবহতা সামাল দেয়া গেছে, প্লাজমা থেরাপিও অনেকটা সেরকম। একজন করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাওয়া মানুষের প্লাজমা যদি আরেকজন আক্রান্ত শরীরে সঞ্চালন করা যায়, তাহলে রোগীর সেরে ওঠার সম্ভাবনা থাকে অনেক। আমরা একজন থেকে নিব 400 থেকে 600 ml পর্যন্ত। যদি 400 ml নেই তো দুইজনকে ভাগ করে দিতে পারবো। 600 ml নিলে তিনজনকে ভাগ করে দিতে পারবো। তার মানে একজনকে আমরা 200 ml প্লাজমা দিব। এটার একটা বিশেষত্ব হচ্ছে যারা কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গিয়েছেন তাদের শরীর থেকে প্লাজমা নেওয়াটাকেই বলা হয় কনভালেসেন্ট প্লাজমা। প্রশ্ন উঠতেই পারে, করোনা বিশ্বের ভয়ের টানেলে এই আলোর খোঁজ জেনেও কেন চুপ করেছিলেন বা আছেন হেমাটোলজিস্টরা? তার উত্তর আমরা কম বেশি জানি। জানি ওষুধ প্রতিষেধকের ব্যবসার কর্পোরেট যুদ্ধের কথাও। তারপরেও আশার আলো তো ধরা দেয়ই। চীনে উহানে ওরা এক্সপেরিমেন্ট করার পরে, এটা প্রকাশ পাওয়ার পরে আমাদের দেশে এটা খান সাহেব শুরু করে দিয়েছে। এটি নিউজের নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানের পর দুজন চিকিৎসক ইতোমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে প্লাজমা দান করেছেন। তবে চ্যালেঞ্জ হলো করোনার ভয়ের ট্যাবু। বড় ধরনের চ্যালেঞ্জে ডোনার পাওয়াটা, যেমন আমরা দেখতে পাচ্ছেন আজকে যদি আমরা 4-5 ডোনার পাইতাম তাহলে সংগ্রহ করতাম। একটা মেশিন দিয়ে কালেকশন হয়তো আমরা একদিনে 4 থেকে 5টা করতে পারি, কিন্তু আমাদের আরও 2টা মেশিন আছে, আমরা 3টা মেশিন দিয়ে 12 থেকে 15 ইউনিট প্লাজমা প্রতিদিন কালেক্ট করতে পারবো। সফলতার গল্প ছড়ানোর সাথে সাথে হয়তো বাংলাদেশে প্লাজমা বা করোনা জয়ীর রক্তরসের অভাব হবে না। কিন্তু শুরুটা কে করবেন? প্লাজমা থিওরি নিয়ে মানুষকে উৎসাহিত করার সিদ্ধান্ত এটি নিউজের, তাই প্লাজমা দিয়ে এটি নিউজের কর্মী হিসাবে সেই লড়াইটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। দীর্ঘদিনের করোনা ছুটি শেষে ঈদের পর হয়তো দেশ আবার জীবনে ফিরবে। তবে বিশেষজ্ঞরা দিচ্ছেন হার্ড ইমিউনিটির মৃত্যুর বড় পরিসংখ্যান। হার্ড ইমিউনিটি একেবারে করতে হলে আমাদের যে লস হবে, যে জীবনহানি হবে, সেটা আমরা কখনোই অ্যাকসেপ্টেড না। তো সেই ক্ষেত্রে আমরা এই প্লাজমা থেরাপি আমাদের কাছে একটি নতুন আশা নিয়ে এসেছে। যারা নাকি তাদের পরিচয় গোপন রাখতে চায় কিন্তু প্লাজমা দিতে চায়, তারা কার সঙ্গে যোগাযোগ করবে, কোন নাম্বারে? সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি এখানে রেজিস্ট্রার হিসাবে কর্মরত আছি। আমার নাম্বারটা হচ্ছে 01711349834। দেশে দেশে যুদ্ধ জয়ের সঙ্গে আছে রক্তের ইতিহাস। আর এবারের এই করোনা যুদ্ধে প্লাজমা থেরাপি তারই খানিকটা ইঙ্গিত। করোনা নিয়ে ভয় ট্যাবু যাই থাকুক না কেন, শুধুমাত্র করোনা জয়ীরাই এই ইতিহাসে তাদের রক্তের ঋণ রেখে যেতে পারেন। আর এভাবেই হেসে উঠতে পারে জয় বাংলা। মুন্নি সাহা, এটি নিউজ, ঢাকা। করোনা পরীক্ষা বাড়াতে সারা দেশে আরও 15টি পিসিআর ল্যাব দ্রুতই চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সকালে রাজধানীর পূর্বাচলে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় নির্মিত 2000 শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন করে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর করোনা রোগীদের চিকিৎসার জন্য 3 সপ্তাহে সেন্টারটি নির্মাণ করেছে। 39তম বিসিএস এ নতুন নিয়োগ পাওয়া চিকিৎসক ও নার্সদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান জানান, আইসোলেশন সেন্টারে আইসিইউ সুবিধা সহ সব জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে 500 শয্যার রোগী হিসাব করে চিকিৎসক নার্স নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব প্রক্রিয়া সম্পন্ন হবে। করোনা আক্রান্তদের সেবা নিশ্চিতে পরীক্ষার পরিসর আরও বাড়ানো হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এখন পর্যন্ত 40টি ল্যাব আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি। আরও প্রায় 15টি ল্যাব আমরা প্রস্তুত করছি। তার মাধ্যমে টেস্টের সংখ্যা আমরা মনে করি অনেক বৃদ্ধি পাবে। জরুরি প্রয়োজন ছাড়া আজ থেকে ঢাকা মহানগরীর বাইরে যাওয়া এবং প্রবেশ করায় নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঈদ সামনে রেখে রাজধানীবাসীর বাইরে যাওয়ার ঢল রুখতে করোনা পরিস্থিতির এই বিপজ্জনক সময়ে এমন নিষেধাজ্ঞা দিল ডিএমপি।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, রোববার থেকেই ঢাকা মহানগরীতে আসা ও যাওয়ার পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কেউ একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে না পারে। জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতা মুক্ত থাকবে। উপযুক্ত কারণ ছাড়া কেউ যানবাহন চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি। আজ 17ই মে রোববার থেকেই ঢাকা শহরের থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে বা ঢাকা বাইরে থেকে ঢাকা শহরে প্রবেশের ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ আরোপ করব। আর এক্ষেত্রে জরুরি সেবায় যে নিয়োজিত যে গাড়ি সমূহ থাকবে বা অথবা জরুরি পণ্য সামগ্রী যারা সরবরাহ করবেন বা এই কাজে নিয়োজিত থাকবেন, সেই গাড়িগুলো এর আওতার বহির্ভূত। যেমনটা জানিয়েছি, জরুরি প্রয়োজন ছাড়া আজ থেকে ঢাকা মহানগরীর বাইরে যাওয়া এবং প্রবেশ করা নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। আমাদের সহকর্মী ফেরদৌস রহমান ঠিক এই মুহূর্তে আছেন গাবতলীতে, সেখানকার অবস্থা জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, কি অবস্থা দেখছেন গাবতলীতে? পুলিশের যে কড়াকড়ি নিষেধাজ্ঞা কতটুকু দেখছেন সেখানে? ধন্যবাদ। আপনি জানেন যে কোভিড-19 সংক্রমণের সংখ্যা বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে। আজকে রেকর্ড সংখ্যক কোভিড-19 রোগী পাওয়া গেছে, যে কারণে এই কড়াকড়ি আবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আবারও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তার একটা চিত্র আপনাকে দেখাতে চাই। আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে গাবতলী পার হয়ে এটি আমিনবাজার ব্রিজের পরে কিছু দূরেই এখানে পুলিশের একটি চেকপোস্ট রয়েছে, যে কারণে ঢাকায় প্রবেশে কিন্তু তারা বেশ কড়াকড়ি করছে। অর্থাৎ ঢাকায় প্রবেশ করতে গেলে যথাযথ কারণ দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে, এবং যেটি ডিএমপির পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে প্রবেশ করার মুখে যাদের শুধুমাত্র ঢাকায় জরুরি কাজ আছে সেই সব গাড়ি ঢুকতে পারবে, এবং পণ্য পরিবহন এবং জরুরি সেবার যে গাড়িগুলো সেগুলো তারা ছাড়বেন, এর বাইরে কোনো গাড়ি ছাড়া হবে না, তেমন চিত্র। যে কারণে আমার যে পাশে আমি দাঁড়িয়ে আছি রাস্তায় কিন্তু এটিতে খুব কম গাড়ি চলাচল করছে, অর্থাৎ চেকপোস্টে প্রতিটি গাড়িকে তল্লাশি করেই কেবল ছাড়া হচ্ছে, যে কারণে গাড়ি কম আসছে। আর অপর পাশের চিত্র আমার ক্যামেরাম্যানকে যদি একটু দেখাতে বলি, সেটি অপর যে পাশটি, অর্থাৎ ঢাকা থেকে বের হওয়ার লাইন। এটি ঢাকা থেকে বের হওয়ার লাইনে কিন্তু দীর্ঘ যানজট আপনি দেখতে পাচ্ছেন, যে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত লম্বা যানজট শুরু হয়েছে। এর মধ্যে মূলত ট্রাকের সংখ্যাই বেশি, তারপরেও ব্যক্তিগত গাড়িও রয়েছে বিভিন্ন ফাঁকে ফাঁকে। তো এগুলোকেও কঠোর তল্লাশির মুখে পড়তে হচ্ছে, যে কারণে এই যানজট। এবং ঢাকা থেকে বের হতেও আসলে যথাযথ কারণ দেখা যাচ্ছে। আমি দু একজন যাত্রীদের সঙ্গেও কথা বলেছি, তাদের অনেকেই আজকে ঢাকায় এসেছিলেন। তারা বলছেন কেউ কেউ যে তারা চিকিৎসার জন্য এসেছেন বা বিভিন্ন কাজে যেভাবেই হোক তারা ঢাকায় এসেছিলেন, কিন্তু পুলিশের এই হঠাৎ কড়াকড়িতে তাদেরকে আমিনবাজারের চেকপোস্ট থেকে আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে। এরকম ভাবেই চলছে নিয়ন্ত্রিতভাবে। পুলিশের পক্ষ থেকে বা ডিএমপির পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা মেনে যান চলাচল এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এই যে যান চলাচল নিয়ন্ত্রণ, এটি বলা হচ্ছে যে একেবারে যে 30 মে পর্যন্ত যে লকডাউনের কথা রয়েছে সেই লকডাউন পর্যন্ত এটি বলবৎ থাকবে, এবং পুলিশের পক্ষ থেকে এটি আসলে খুব কঠোরভাবে পালন করা হবে। মাঝখানে যদিও কিছুটা ঢিলাঢালা পরিস্থিতি আমরা দেখেছি, সেই ঢিলাঢালা পরিস্থিতি আজকে আবারও হঠাৎ করে কঠোর করা হয়েছে, যে কারণে কিন্তু ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে বের হওয়া এই দুইটি বিষয় নিয়ন্ত্রণ হচ্ছে। যেহেতু ঢাকাতে সবচেয়ে বেশি সংক্রমণ, সে কারণে ডিএমপি বলছে যে তাদের পক্ষ থেকে এই পদক্ষেপটি নেয়া। তো এই পদক্ষেপের কারণে যেভাবে অনিয়ন্ত্রিত হয়েছিল হয়তো কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে। আমরা এখনো পর্যন্ত দেখছি যে ঢাকার ভেতরে প্রবেশ যতগুলো করছে তার মধ্যে অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কিছু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর ঢাকা থেকে বের হওয়ার যে যানজটটি, সেই যানজটে কিন্তু কয়েক কিলোমিটার যানজটে অনেকগুলো যানবাহন আটকা পড়ে গেছে।
অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের বাস্তবায়ন আমরা দেখছি, এবং তারা এখনো পর্যন্ত তল্লাশি করে যাদেরকে মনে হচ্ছে ঢাকায় প্রবেশ করতে দেওয়া দরকার বা যাদের জরুরি প্রয়োজন আছে তাদেরকেই শুধুমাত্র করতে দেওয়া হচ্ছে, এবং এখনো পর্যন্ত এটি বলবৎ আছে। মাহমুদ, অসংখ্য ধন্যবাদ ফেরদৌস রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। রাজধানীর গাবতলী থেকে আমরা সংযুক্ত হয়েছিলাম সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। বিশেষ করে আজ থেকে ডিএমপির পক্ষ থেকে ঢাকার বাইরে যাওয়া এবং ঢাকায় প্রবেশ করা যে নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ করা হয়েছে তার সার্বিক চিত্র আমরা দেখছিলাম গাবতলী থেকে। এবারে ঘূর্ণিঝড় আম্পানের খবর। ঘূর্ণিঝড়টির কারণে সাগর প্রবল উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এটি মঙ্গলবার রাতে আঘাত হানতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পান সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিউজ এট 8-এর সময় হলো, এবার একটা বাজেট স্টিল বিরতি নেবার। সঙ্গেই থাকুন, এরপর আরও থাকছে। রাজধানীর ঈদ বাজারে ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই। করোনায় একদিনের সর্বোচ্চ আক্রান্ত ১,২৭৩, মৃত্যু আরও ১৪ জনের। করোনা চিকিৎসায় প্লাজমা ক্যাম্পেইনে এটিএন নিউজ। জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে আসা যাওয়ায় নিষেধাজ্ঞা। করোনায় সংসদের বাজেট অধিবেশনও হবে সীমিত পরিসরে। এবং ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানতে পারে মঙ্গলবার রাতে। বিরতির পর আবারও স্বাগত নিউজ এট 8-এ। প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো শুনছিলেন, যাচ্ছে অন্যান্য খবরে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা। সেই সময়ে দেশে ছিলেন না বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। পরে ১৯৮১ সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত করা হয়। সেই বছরের ১৭ মে ৬ বছরের নির্বাসিত জীবন ছেড়ে দেশে ফিরেন তিনি। তারপর থেকে দিনটিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। করোনা মহামারীর কারণে এবার বড় কোনো কর্মসূচি থাকছে না। তবে এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের দলীয় প্রধানের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন। করোনা সংকটের শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নেয়ায় বাংলাদেশ এখনও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা ভালো অবস্থানে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে ধানমন্ডির কার্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মহামারী করোনা সংকটে এই ক্লান্তি লগ্নেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকা সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। করোনা দুর্যোগের এই সময়ে নিম্ন আয়ের গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়াতে টেলিভিশন চ্যানেল মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন নিউজ, এটিএন বাংলা ও এটিএন মেডিকেয়ারের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তাদের মাঝে ত্রাণ বিতরণের পর এ আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন মাহফুজা মুসলিহি। ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে আমাদের সাংবাদিকবৃন্দ, আপনারা গণমাধ্যমে সংবাদ পরিবেশনা অব্যাহত রেখেছেন।
সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। করোনাকালে দেশের বিভিন্ন খাতে দুস্থদের জন্য সরকারি পর্যায়ে প্রণোদনা ঘোষণা করা হলেও গণমাধ্যম কর্মীদের জন্য কোনো প্রণোদনা মেলেনি এখনও। করোনা সহ নানা দুর্যোগে চ্যালেঞ্জ মাথায় নিয়ে ঠিক সময়ে ঠিক খবরটি পাঠক দর্শকদের কাছে পৌঁছে দিতে ফ্রন্ট লাইন ফাইটার হিসেবে মাঠে থাকেন গণমাধ্যম কর্মীরা। দায়িত্ব পালন করতে গিয়ে এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন গণমাধ্যম কর্মীদের অনেকে, মারা গেছেন অন্তত ৩ জন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা নিম্ন আয়ের গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়াতেই এগিয়ে এসেছে এটিএন মেডিকেয়ার। 5টা চ্যানেলের মতো দিয়েছি ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করব যে এটাকে আরও দীর্ঘ সময় নিয়ে যেন সবাইকে আমরা রেগুলার দিয়ে যেতে পারি। এ সময় বিভিন্ন চ্যানেলে কর্মরত নিম্ন আয়ের কর্মীদের হাতে ত্রাণ তুলে দেন এটিএন মেডিকেয়ারের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। গার্মেন্টস সেক্টরকে দেওয়া হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিকে দেওয়া হচ্ছে, বিভিন্ন ছোটোখাটো গরিবদের সহায়তা দেওয়া হচ্ছে, যাদের কাজ নাই, শ্রমিক, তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু মিডিয়া নিয়ে কেউ চিন্তা ভাবনা করতেছে না। তাদের জন্য আমি বহুবার সরকারের কাছে বলছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই না এই মিডিয়াকে দেওয়ার জন্য। তো যারা 10,000 টাকার নিচে বেতন পায় আজকের এই ক্রাইসিসের সময়, তাদের তো দিনকাল চলতে হবে। সেই জন্যই আমাদের মিডিয়াকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সেটা। করোনাকালীন প্রতি মাসেই এই সহায়তা পৌঁছে দেওয়া হবে জানিয়ে অন্যান্য চ্যানেল মালিকদেরও একইভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। এখন প্রতিটা চ্যানেলের সমস্যা চলতেছে, কারণ তারা এখন বেতন দিতেই পারতেছে না বহু চ্যানেল এই ক্রাইসিসের সময়। আমার মনে হয় প্রতিটা চ্যানেল যদি 100 টাকা করে যদি সাহায্য করে, তাহলেই তো আমরা অনেক লোককে আমরা সহায়তা করতে পারবো। সুতরাং আমি আহ্বান করবো সবাই মিলে এগিয়ে আসুন, কারণ একজনের পক্ষে কোনোদিনই সম্ভব না এই সমস্যার মোকাবেলা করা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। লকডাউনের শিথিলতায় ঈদ সামনে রেখে মার্কেটগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। স্বাস্থ্যবিধি মানতে বলা হলেও সে নিয়ম অমান্য করে পরিবার নিয়েই কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা, যার ফলে করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়ছে পাল্লা দিয়ে। করোনা আতঙ্কে ফাঁকা রাস্তাঘাট, বন্ধ দোকানপাট, নিষ্প্রাণ সেই ঢাকা আর নেই। দিন কয়েক আগের সাথে বর্তমান ঢাকার বিস্তর ফারাক। সংক্রমণ ঠেকাতে দেয়া নিষেধাজ্ঞার শিথিলতায় মানুষ এখন প্রয়োজন ছাড়াই ঘরের বাইরে। রাস্তাঘাটে এমন চলাফেরায় মনে হতেই পারে করোনার ভয়াবহতা বুঝতে পারছেন না কেউ, নয়তো মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই এমন ভিড় কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে করা সমালোচনা থাকলেও থোড়াই কেয়ার। করোনাকালেও মানুষের ঈদ শপিং চলছে। দোকানের বাইরে সতর্কতা নির্দেশনা যেমন আছে, তেমনই আছে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক, দূরত্ব বজায়ের মার্কিংও। তবে ক্রেতাদের সেই বাধ্যবাধকতা মেনে চলতে বললেই বিপত্তি। লাইনে দাঁড়িয়ে দোকানে প্রবেশের পর শারীরিক দূরত্ব মানার কোনো নির্দেশনাই কাজে আসে না। বাচ্চারা চলে আসছে, তো ওদেরকে তো আটকে রাখতে পারছি না। যদি না খুলতো মনে হয় বেটার হতো। ঈদের সময়টাতে তো সবসময় বের হওয়া হয়, এই জন্য আর কি আসলাম। কাস্টমার থেকে আপনারা নিজে আগে বাঁচুন, কাস্টমার কম ঢুকান, নিজেও চলুন, ওনাদেরকে বাঁচতে দিন। বাইরে লেখা আছে গ্লাভস অ্যান্ড মাস্ক ছাড়া ঢোকা নিষেধ, অনেক কাস্টমার এগুলো মানতেই চায় না। প্রতিষ্ঠান খুলতে পারলেও ব্যবসা হচ্ছে না, উল্টো করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। অনেক ব্র্যান্ড শপ তাই অনলাইনে পণ্য বিক্রিতে ঝুঁকেছে। ফিজিক্যালি আউটলেটের মধ্যে প্রবেশের থেকে আমরা কিন্তু ই কমার্সের দিকটাতেই কিন্তু একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা উদ্বুদ্ধ করছি যেন অনলাইনে কাস্টমার বেশি পারচেস করে থাকে। আসলে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও খারাপ, আর আমাদের নিরাপত্তার দিক থেকে একটু খারাপের মধ্যে আছে আমরা। অন্য সময়ের সঙ্গে করোনাকালে ব্যবসায়ের হিসাব এক হবে না, সেটা মানেন সব ব্যবসায়ী। সেক্ষেত্রে টিকে থাকার কৌশল দ্রুতই খুঁজে বের করতে হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। এবারে এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। করোনা মোকাবেলায় অনেকটাই সফলতার গল্প তৈরি করেছে রাজধানীর অদূরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। করোনা আক্রান্তদের মধ্যে অনেকেই এখন সুস্থ হয়েছেন।
তবে শুরুতে স্বাস্থ্যকর্মীরা সামাজিকভাবে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও সেই বাধা পেরিয়ে মানব সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। সাভার থেকে বিস্তারিত জাহিদ হাসান শাকিলের প্রতিবেদনে। স্বাস্থ্যকর্মী আয়েশা আক্তার চিকিৎসা সেবা দিতে গিয়ে তিনি নিজেই 16 এপ্রিল করোনায় আক্রান্ত হন। ধামরায়ে করোনার আঘাতটা এভাবেই শুরু। সহকর্মীদের সহযোগিতা ও সাহসী মনোবল দিয়ে এই হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিয়ে 14 দিনের মাথায় করোনাকে হারিয়ে দিয়েছেন আয়েশা আক্তার। তারপর আবারও মানব সেবায় ব্যস্ত দিন পার করছেন এই স্বাস্থ্যকর্মী। আমার অন্য সহকর্মীরা আরও সাহস পায় যে এটা কিছুই না, আল্লাহ যদি ভালো রাখে সবাইকে, কিন্তু তো সেবা করতেই হবে। আমরা তো এখন সেবা খাতে চাকরি করি। 380 বর্গ কিলোমিটারের উপজেলার প্রায় 6 লাখ মানুষের স্বাস্থ্য সুরক্ষার ভরসার জায়গা এই 50 শয্যার হাসপাতাল। আর করোনার সময়ে মানবতার ছায়া হয়ে 24 ঘন্টার প্রহরী হয়ে পাশে আছেন চিকিৎসা সেবার এই মানুষেরা। 60 বছরের বৃদ্ধাকে করোনা থেকে সুস্থ করার উদাহরণও তৈরি করেছেন তারা। এছাড়া গর্ভবতী মা সহ সব ধরনের সেবা তো দিচ্ছেনই। পরিবার আমাকে আরও উৎসাহ দিয়েছে যে মানুষের সেবা দিবা, কোনো কারোর সাথে কোনো সময় খারাপ আচরণ করবা না, মানে মনের দিক থেকে অনেক সাহস দিয়েছে আমাকে। আমরা মহামারীতে কাজ করতে পারতেছি, এর জন্য আমরা নিজেকে ধন্য মনে করি। দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতা থেকেই প্রতিজ্ঞাবদ্ধ প্রথম সারির এ যোদ্ধারা। যে মানুষটা এই সেবাটাকে আঁকড়ে ধরে তার অবশ্যই অনেক ধৈর্য, এবং সে শুধুমাত্র কিছু টাকা বা শুধুমাত্র চাকরির জন্য না, আমরা এই সেবাটাকে নিজের ভিতরে লালন করি, ধারণ করেই কিন্তু এই সেবাটা দিয়ে যাচ্ছি। জীবনকে তুচ্ছ করে মানব সেবায় দিনরাত ক্লান্তহীন ছুটে চলা যোদ্ধাদের গল্প। মৃত্যু মুখ থেকে ফিরে এসেও আবার ঝাঁপিয়ে পড়েছেন মানব সেবায়। এমন মানুষদের এটিএন নিউজের পক্ষ থেকে জানাই থ্যাংক ইউ ডাক্তার। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ভালো লাভ হওয়ায় চীনা বাদাম চাষে ঝুঁকছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। তারা জানান 1 বিঘা জমিতে বাদাম আবাদে খরচ 6,000 টাকা, আর প্রতি বিঘায় উৎপাদন হয় 6 থেকে 7 মণ বাদাম, যা বিক্রি হয় 2 থেকে 2,500 টাকা দরে। এতে খরচের চেয়ে লাভ বেশি পান কৃষকরা। 2.5 থেকে 3 মাসের মধ্যে ঘরে ওঠে বাদাম। এরপর একই জমিতে আমন ধান চাষ করা যায়। এতে ফলনও হয় ভালো। গত কয়েক বছরে বাদামের ফলন ও দাম ভালো পাওয়ায় দিন দিন বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার 327 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। এ থেকে বাদাম উৎপাদন হবে 556 মেট্রিক টন। নিউজ এট 8 আবারও সময় হলো আরেকটা বাজেট স্টিল বিরতি নেবার। সঙ্গেই থাকুন, এরপর আরো থাকছে। 20 মে থেকে 65 দিন সাগরে মাছ ধরা বন্ধ, এবং নিলামে মাশরাফির ব্রেসলেট। বিরতির পর আবারও স্বাগত নিউজ এট 8-এ। যাচ্ছে অন্যান্য খবরে। আগামী 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় নৌযানের মাধ্যমে মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে আয়োজিত অনলাইন সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম একথা জানান। তিনি বলেন, এ সময়ে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ করতে হবে। নিষিদ্ধ সময়ে মাছ ধরায় বিরত থাকা জেলেদের মাসে 40 কেজি করে খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, মাছের বংশ বৃদ্ধি এবং বেড়ে ওঠা নিশ্চিত এবং অবৈধভাবে মাছ আহরণ করতে না দেওয়ার সরকারি সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। ভারতে চতুর্থ দফায় দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানো হলো 31 মে পর্যন্ত।
দেশটির কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোববার এ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব বিমান চলাচল বন্ধ থাকবে মেট্রো রেল সার্ভিসও। স্কুল কলেজ থেকে শুরু করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যথারীতি বন্ধ থাকবে হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা হল, বিপণী বিতান থেকে শুরু করে সব ধরনের বিনোদন কেন্দ্র। লকডাউনের বর্ধিত সময়ে রাজনৈতিক ও ধর্মীয় সভা সমাবেশ করা যাবে না বলেও নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। নতুন নির্দেশিকা বলা হয়েছে, অর্থনীতি সচল রাখতে বিভিন্ন রাজ্যে কম ঝুঁকিপূর্ণ এলাকায় বিধিনিষেধ কিছুটা শিথিল রাখতে পারবে রাজ্য সরকারগুলো। ভারতে এ পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা ৯১,০০০ ছাড়িয়ে গেছে, আর মৃত্যুর সংখ্যা ২,৮৯৭। এবারে ক্লেমন্ট স্পোর্টস নিউজ। আজ রাতে নিলামে উঠছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেট, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। করোনা মহামারীর এই সময়ে অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী সহ অনেকেই তাদের প্রিয় স্মারক নিলামে তুলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে মাশরাফির নাম। তার ক্রিকেট ক্যারিয়ারের ১৮ বছরের সঙ্গী ব্রেসলেটটি নিলামে তুলেছেন নড়াইল এক্সপ্রেস। এরই মাঝে একটি ফোন কোম্পানি এবং ২টি বেসরকারি ব্যাংক ব্রেসলেট নিতে আগ্রহ দেখিয়েছে। এরই সঙ্গে শেষ করব এখনকার নিউজ এট ৮। তার আগে জন্য এক নজরে প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো দেখে নিই আরেকবার। করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১,২৭৩, মৃত্যু আরও ১৪ জনের। করোনা চিকিৎসায় প্লাজমা ক্যাম্পেইনে এটিএন নিউজ। জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে আসা যাওয়ায় নিষেধাজ্ঞা। করোনায় সংসদের বাজেট অধিবেশনও হবে সীমিত পরিসরে। ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানতে পারে মঙ্গলবার রাতে। রাজধানীর ঈদ বাজারে ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই। ২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ। এবং নিলামে মাশরাফির ব্রেসলেট। এই ছিল নিউজ এট ৮। সঙ্গেই থাকুন আর চোখ রাখুন এটিএন নিউজে। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *N এবং পাঠিয়ে দিন 5959 নাম্বারে। ধন্যবাদ।